Morning. আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? মিস আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন মিস? এই তো আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ তোমাদের ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের সমাজকর্মের ইতিহাস ও দর্শন, কোর্স কোড 212105। প্রথম অধ্যায় ইংল্যান্ডের সমাজকর্মের ঐতিহাসিক পটভূমি। আজকে যে বিষয়ে আলোচনা করব 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের দুর্বল দিক। দুর্বল দিক কি বলতো? দুর্বল দিক বা যেগুলো কিন্তু 1601 সালের এই যে এলিজাবেথীয় দরিদ্র আইন আছে, যে আইনগুলো সমালোচনা হয়েছে, সমালোচনা ও দুর্বল দিক একই জিনিস, এবং 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব কি, এই দুইটা বিষয় আজকে আমরা জানব। তোমরা মিউট আনমিউট করা তো শিখেছো, তাই না? জি মিস। যখন কথা বলবে আমার সাথে তখন তোমরা নিজেরাই আনমিউট করে নিতে পারবে। ট্রাই করো যে আনমিউট করতে হয় কিভাবে। এই তো ত্রিজা করেছে, তোমাদের এখান থেকে করতে পারবে। হ্যাঁ, ইফাত জাহান দিবা, তুমি করো, আনমিউট করো। মুসলিমা, এই যে দেখো তোমাদের ফোনে নিচে থাকে, ল্যাপটপের উপরেও থাকে, নিচে থাকে, মিউট আছে, ওইটাকে আনমিউট করে ফেলতে পারবা। মিউট, ভিডিও, তারপর পার্টিসিপেন্ট, স্ক্রিনশট, এই প্রত্যেকটা আছে। তোমরা ওখান থেকে তোমাদের ইচ্ছা মতো যখন আমার কথা রেসপন্স করবে কিংবা বুঝবে না তখন তোমরা আনমিউট করে নিতে পারবে। ঠিক আছে? এটার জন্য বলা লাগবে না যে আমি কথা বলতে পারতেছি না কিংবা বুঝতেছি না। মুসলিমা আর হচ্ছে ইফাত জাহান, তোমরা তোমাদের এন্ড থেকে, তোমরা কি ফোন থেকে সবাই জয়েন করেছো নাকি ল্যাপটপ থেকে? মিস ওরা বলতেছে যে ওরা শুনতে পাচ্ছে, মানে শুনতে পাচ্ছি কিন্তু ওরা কিছু বলতে পারছে না, এটা বলতেছে। বলবে কিভাবে? ওরা একবার আনমিউট করা হয়, ওরা আবার মিউট করে দেয়। তোমাদের আজকে কি আমি জুমের ক্লাস নিব? তোমরা কি ফোন থেকে ইউজ করছো? জি ম্যাম, ফোন থেকে। হ্যাঁ, ফোন থেকে। ওখানে দেখো জুমে মিউট আনমিউটের অপশন আছে, মিউট আনমিউটের অপশন আছে। এই যে দেখো তোমাদের ফোনের নিচেই আছে মিউট আনমিউট। তোমরা কোনো কিছু নাড়ানাড়ি করো না, আমি প্রত্যেকের, এই যে দেখো পৃথা তুমি কিন্তু আবার মিউট করে রেখে দিছো। আমরা 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের দুর্বল দিক,
1601 সালে এলিজাবেথীয় আইনের দুর্বল দিক বা সমালোচনা। হ্যাঁ বলো। ক্লাস নেওয়ার সময় প্রয়োজন না হলে কেউই কথা বলবে না, ঠিক আছে? তাহলে কি হবে যে তোমাদের পড়াইতে পড়াইতে ব্রেক চলে যাবে। এই যে দেখো সবারই কিন্তু আনমিউট করা আছে, যখনই প্রশ্ন করার দরকার আনমিউট করবে, প্রশ্ন করার দরকার না হলে আবার মিউট করে রেখে দিবে। তাহলে তোমাদের আশেপাশের যে শব্দগুলো আছে এটা ক্লাসরুমে চলে আসবে না, ভার্চুয়াল যে ক্লাসরুম এই ক্লাসরুমে আসবে না শব্দগুলো, ঠিক আছে? নিজেরা নিজেদের এন্ড থেকেই করবে। আচ্ছা আমরা তাহলে পড়ানো শুরু করি। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের দুর্বল দিক বা 1601 সালে দরিদ্র আইনের বেশিরভাগ দিকই ভালো থাকলেও কিন্তু দুই একটা দুর্বল দিক বা খারাপ দিক থাকে। প্রত্যেকটা আইন কিন্তু সবার জন্য সমানভাবে কার্যকর হতে পারে না, সবাইকে মানে সেই আইনটা যে সবার জন্য সুফল হবে তাও না, কিছু কিছু মানুষের অসুবিধারও কারণ হতে পারে, কিন্তু ম্যাক্সিমামই ভালো। এই 1601 সালের দরিদ্র আইন বেশিরভাগই ভালো দিক এবং দুই একটা খারাপ দিকও রয়েছে। এর কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, ফলে আইনকে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রত্যেকটা আইন কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেই দুর্বল দিকগুলো কি আমরা সেগুলো এখন জানবো। দাসত্ব বন্ধনে আবদ্ধ করা। দাসত্ব কি আমরা জানি তো, তাই না? যে এক সময় কিন্তু দাস প্রথা ছিল, দাস কেনা বেচা করা হতো অনেক আগে, যে দাসত্ব প্রথা ছিল। দাসত্ব বন্ধনে আবদ্ধ হওয়া, এই আইনের অধীনে যেসব নাগরিক নির্ভরশীল সেই সব শিশুর দায়িত্ব নিত, তাদের কাছে ছেলে হলে 24 বছর এবং মেয়ে হলে 21 বছর বয়স পর্যন্ত গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতে বাধ্য হতো। যাদেরকে কিনে নিয়ে যেত, যখন দাস প্রথা ছিল তখন কি করতো, দাসদের কিন্তু কেনা বেচা হতো। যে কিনে নিয়ে যাবে তার কি, তার এই যে আমাদের বাসায় যাদের ছুটা বোয়া রাখি, তাই না, যে একটা কাজ করলে 700 টাকা 500 টাকা 800 টাকা যাই হোক, সেই সময়টা সে কিন্তু আমার কাজ করতে বাধ্য। ওই সময় যারা মানে দাসদেরকে কেনা বেচা করতো কিনতো, তখন তাদেরকে ছেলে হলে 24 বছর পর্যন্ত তাকে থাকতেই হবে এবং মেয়ে হলে 21 বছর পর্যন্ত গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতে বাধ্য থাকবে, এই শর্তে তাদেরকে কিনে নিয়ে যেত। দাসত্ব জীবনে আবদ্ধ হওয়ার ফলে তারা তাদের ভবিষ্যৎ গড়তে পারতো না, ভবিষ্যৎ জীবন গড়া সম্ভব হতো না। একটা মানুষের কিন্তু এই 24 বছর 21 বছর এই সময়টা তারা তাদের কি করবে, যে তোমরা পড়াশোনা করতেছো তাই না, এই সময়টা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড। এই সময়টা যদি কারোর কাছে বন্দি থাকে, যে কারোর দাসত্ব হিসেবে থাকে, তখন কিন্তু তাদের যে জীবনের যে সফলতা পাওয়ার কথা, জীবন সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার কথা, সেটা কিন্তু ব্যর্থ হয়। তারপরে হলো অস্বাস্থ্যকর আবাসিক পরিবেশ। তাদেরকে কি করা হতো, যে যে পরিবেশে রাখা হতো সেই পরিবেশটা স্বাস্থ্যকর ছিল না। এই যে 1601 সালের দরিদ্র আইন, এলিজাবেথীয় দরিদ্র আইন অনুযায়ী যারা দরিদ্রাগারে বা সংশোধনাগারে থাকতো, সেইগুলো কি হতো, অব্যবহৃত বা পুরাতন ভবনগুলোকে দরিদ্রদের থাকার জন্য ব্যবহার করতো। কেউ কি এই সংশোধনাগার বা দরিদ্রকার নতুন একটা বাড়ি তৈরি করে কিন্তু দিয়ে দিবে না, যে কারণ ওই বাড়িটা তখন কি ছিল, ওই সময় কিন্তু সরকারিভাবে খুব একটা উদ্যোগ না নেওয়া হতো না। যারা খুব অর্থ সম্পদশালী ছিল তারা কি করতো, ধরো তার 4টা 5টা বাড়ি আছে, একটা বাড়ি পরিত্যক্ত অস্বাস্থ্যকর কিংবা অনেক মেরামত করা হয়নি, দীর্ঘদিন ধরে পড়ে আছে, ওরকম একটা বাড়িতে তাদেরকে সেই দরিদ্রগার বা সংশোধনাগার হিসেবে ব্যবহার করা হতো, পুরাতন ভবন গুলো। সেজন্য এটা কি হতো, একটু অস্বাস্থ্যকর থাকতো এই পরিবেশটা। এইসব ভবনের অস্বাস্থ্যকর পরিবেশ দরিদ্রদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। দেখবা যে এই যে বৃষ্টির সময় স্যাঁতসেঁতে পরিবেশে, তারপরে বস্তির ঘরগুলোতে তোমরা কখনো গেছো, এই যখন আমি জিজ্ঞাসা করব সেই সময়টা তোমরা একটু আনমিউট করে ফেলবা। তোমরা কখনো কোনো ক্যাম্প, তারপরে হচ্ছে বস্তিতে গেছো? কেউ একজন বলো। নো ম্যাম। ওখানে মানে যদি না যাও
তা তোমরা এগুলো দেখতে পারবে, অনেকে দেখবে যে সার্ভের সাথে রিলেটেড থাকে, যখন মানুষের বিভিন্ন বিষয়ের উপর সার্ভে করে তখন সেখানে যে দেখে যে সেই পরিবেশগুলো খুব অস্বাস্থ্যকর থাকে। হ্যাঁ, মানুষ বসবাস করছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারপরেও সেটা কিন্তু বসবাসযোগ্য না। কিন্তু সবাই তো চাইলেই ভালো জায়গায় থাকতে পারবে না, বলো? এই জন্য বলছে যে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের যেরকম সুফল রয়েছে, কিছু কুফল বা দুর্বল দিক বা যে দিকগুলো সমালোচনার সম্মুখীন হয়েছে সেইগুলো আমরা আজকে আলোচনার বিষয়বস্তু। তাহলে তার ভিতরে যেটা আছে যে দাসত্ব বন্ধনে আবদ্ধ 21 বছর মেয়েদের এবং 24 বছর ছেলেদের, আর যে আবাসিক পরিবেশ আছে সেটা হলো অস্বাস্থ্যকর। তারপরের পয়েন্টটা হচ্ছে কয়েদিদের মতো আচরণ করে। কয়েদি কাদের বলা হয় আমরা জানি তো না? কয়েদি না মিস, কয়েদি কে ক্লাস করতে পারে না ওকে বলো জয়েন করার জন্য। গ্রুপে যখন এটা দিবে তোমরা একটু জাস্ট রিপ্লাই দিবে, হ্যাঁ, যে জয়েন করো। জয়েন করে না কেন? ক্লাস করতে পারো না কেন? তাহলে কয়েদিদের মতো আচরণ করে। কয়েদি কাদের? যারা আসামি, যাদেরকে আমার এখানে প্রবলেম হলে তোমরা কিভাবে জয়েন করলা? ওকে একটু বলো যে আমরা তো জয়েন করছি, আমরা তো ক্লাস করছি। কয়েদিদের মতো আচরণ, কয়েদিদের মতো আচরণ বলতে যে এই দরিদ্রগার বা সংশোধনাগারে তত্ত্বাবধায়কগণ যারা দায়িত্বে থাকে, যারা এটাকে কোঅর্ডিনেট করে, তত্ত্বাবধায়ক যে ম্যানেজার যারা থাকে এই দরিদ্রগারে বা সংশোধনাগারে, তারা কি করে যে দরিদ্রদের জোরপূর্বক কঠোর কাজ করতে বাধ্য করত। যে কাজগুলো সবাই কিন্তু সব কাজ করতে পারে না, কারণ সবার ফিজিক্যাল স্ট্রেন বলো, ফিজিক্যাল যে কাঠামো বলো, মানে সবাই তো শারীরিকভাবে সুস্থ থাকে না। তাদেরকে কয়েদির মতো আচরণ করতে এবং জোরপূর্বক কঠোর কাজ, যে কাজগুলো হয়তো অনেকে করতে পারে না, করতে বাধ্য করত। একে অনেকে কয়েদির মতো আচরণ করার শামিল বলে উল্লেখ করত, যে আমরা তো এখানে আসছি, আমাদের সমস্যা, আমাদের থাকার জায়গা নেই, কিন্তু এখানে আচরণ করা হচ্ছে কয়েদিদের মতো, তাদের মতামত এটা। তারপর কয়েদি, কয়েদিটা বুঝি, হ্যাঁ, কি বলো? কয়েদিটা কি জিনিস এটা তো বুঝলাম। কয়েদি জিনিস বুঝো না? কয়েদি বুঝো না? কয়েদি কয়েদখানা, জেলখানায় যে আসামিদেরকে রাখা হয় তাদেরকে কয়েদি বলে, আচ্ছা, আসামিদেরকে। ঠিক আছে? তো ওই যে দরিদ্রগার বা সংশোধনাগারে যাদেরকে রাখা হয়, তুমি কি আগের ক্লাসগুলো করেছো? যে কয়েদি কি বুঝো না, তুমি কি আগের ক্লাসগুলো করছো? আজকের আগে যে ক্লাসগুলো হয়েছে তোমরা কি করেছো ক্লাসগুলো? আচ্ছা, যাই হোক, কয়েদি হচ্ছে যারা আসামি, যা তাদেরকে এই মানে আসামিদের মতো আচরণ করতে, কয়েদিদের মতো আচরণ করত 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের। এটাও একটা দুর্বল দিক। তারপরে সাহায্য প্রাপ্তির বিড়ম্বনা, তাদের যে সাহায্য আসতো সেই সাহায্যটা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো। তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো। দাঁড়াও 1 মিনিট, পরে যে জয়েন করছে ওর নাম কি? সারা তাহমিন, তুমি কেন জয়েন করতে পারো না? কি সমস্যা বলো? সারা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মিউট করা। না, ওর এখান থেকে সারা তাহমিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওর এখান থেকে আনমিউট করা আছে। সারা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে বিড়ম্বনা, সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে বিড়ম্বনার এখানে বলছে যে আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের সাহায্যের ক্ষেত্রে সুনির্দিষ্ট দায়িত্ব ছিল না, ফলে
সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হতো। আমরা গত ক্লাসগুলোতে জেনেছি যে আমাদের যাদের আত্মীয় স্বজনরা সক্ষম সামর্থ্যবান তাদেরকে লিস্টের ভিতরে আনবে না, তাদের সাহায্য সহযোগিতা করা হবে না। কিন্তু আত্মীয় স্বজনদের থাকলেও অনেক আত্মীয় স্বজন কন্ট্রিবিউট করতে চায় না সেই ক্ষেত্রে, কারণ তাদেরকে তো তাহলে বলছে যে সরকারি সাহায্য পাবে না, সেই জন্য তাদের কি হতো, নানা ধরনের জটিলতা বা বিড়ম্বনার শিকার হতে হতো। যে এদিকে তারা সরকারি সাহায্য পাচ্ছে না, আবার আত্মীয় স্বজনও তাদের খুব একটা বা পরিবারের সদস্যরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, কারণ সুনির্দিষ্ট দায়িত্ব ছিল না যে কি করবে তারা। হয়তো যখন দরকার তখন দিত, কিন্তু একজন মানুষের চলার বা তাদের যে সমস্যা পুরোপুরি সেটার সমাধান হতো না। এটাও কিন্তু একটা দুর্বল দিক। আমরা কিন্তু 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের দুর্বল দিকগুলো কি সেগুলো জানছি। তারপরে হচ্ছে শিক্ষার অভাব। এই আইনে নির্ভরশীল যে বালক বালিকাদের কথা বলেছি আমরা, 3 শ্রেণীর নাগরিকদের এর আওতায় আনা হয়েছিল: সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, আর হচ্ছে নির্ভরশীল বালক বালিকা। এই যে নির্ভরশীল বালক বালিকা রয়েছে, এই আইনে নির্ভরশীল বালক বালিকাদের শিক্ষা লাভের তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি, তাদেরকে শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয়নি, ফলে তারা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার যে সুযোগ সেটা থেকে বঞ্চিত হচ্ছিল। এটাও কিন্তু একটা 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের দুর্বল দিক। তারপরে হচ্ছে পরনির্ভরশীলতা। যখন একজন নাগরিক সুশিক্ষিত হয়ে তার জীবনযাত্রার মানের বা তার যে লক্ষ্যে সুন্দর ভবিষ্যতে না পৌঁছাতে পারে, তখন কিন্তু সে নির্ভরশীল আত্মনির্ভরশীল হতে পারবে না, তখন কি হয়ে যাবে, পরনির্ভরশীল। সবাই যেরকম সাহায্য নিয়ে বেঁচে আছে, তখন তারাও মনে করবে যে আমাদের এই সাহায্য নিয়েই বাঁচতে হবে। এই জন্য 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের দরিদ্র বা ভবঘুরেদের পরনির্ভরশীল রাখার ব্যবস্থা করা হয়। দরিদ্ররা কাজের বিনিময়ে শুধু ভরণ পোষণ পেত, কিন্তু নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার সুযোগ ছিল না। কাজ করত দিন আনা দিন খাওয়া, সেখান থেকে যে তারা উন্নতি করবে, ভবিষ্যৎটাকে আরো সুন্দর করবে, সেই সুযোগটা ছিল না। এটা কিন্তু একটা দুর্বল দিক। তারপরে হচ্ছে মৌলমানবিক চাহিদার অপূরণ। আমাদের মৌলমানবিক চাহিদা কি কি আছে বলো তো, কেউ একজন বলো। মৌলমানবিক, যে জানো সে আনমিউট করে বলো। মৌলমানবিক চাহিদার অপূরণ, এই মৌলমানবিক চাহিদা আমরা কাকে বলি, কোন জিনিসগুলোকে বলি যে এগুলো মৌলমানবিক চাহিদা? কি কেউ, এনিওন? যে কেউ বলো। মৌলমানবিক চাহিদা বলতে আমাদের কি আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র, বিনোদন। এই যে মৌলমানবিক চাহিদা, যে চাহিদাগুলো পূরণ যদি না হয় তাহলে মানুষের জীবনযাত্রা ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। দরিদ্রদের যথাযথভাবে মৌলমানবিক চাহিদা পূরণের ব্যবস্থা আইনে নেই। নোংরা পরিবেশে বসবাস করত, কাজ করত, খাবার খাইতো, তারপরে অপুষ্টিকর খাবার ছিল, কারণ যে পরিমাণ তাদের পারিশ্রমিক দেওয়া হতো সেটা দিয়ে পুষ্টিকর খাবার কিনে খাওয়া সম্ভব ছিল না। তারপরে শিক্ষার অভাব ছিল, এই যে দেখো প্রত্যেকটাই চলে আসছে, নোংরা পরিবেশ, অপুষ্টিকর খাবার, শিক্ষার অভাব, চিকিৎসার তেমন কোনো সুব্যবস্থা ছিল না, অপ্রতুলতা ছিল। এই সব সমস্যা নিরসনে মৌলমানবিক চাহিদা পূরণে পথে বাধা হয়ে দাঁড়ায়। এটাও কিন্তু এই এলিজাবেথীয় দরিদ্র আইনের একটা দুর্বল দিক। তারপরে ছিল পারিবারিক ভাঙন। নির্ভরশীল শিশু এবং সক্ষম অক্ষম দরিদ্রদের পরিবার থেকে বের করে মনিব বা দরিদ্রগারে রাখার ব্যবস্থা করা হতো। ফলে কি হতো, পারিবারিক ভাঙন সৃষ্টি হতো। এই যে শিশুদেরকে যদি তাদের বাবা মা থেকে আলাদা করে দেয়, যারা অক্ষম, বৃদ্ধ, অসুস্থ, তাদেরকে আলাদা করে দেয়, তাহলে যে পারিবারিক যে একটা বন্ধন সেটা কিন্তু আর থাকলো না। কি হলো, সেটা ভাঙনের শুরু হলো। তাহলে এটাও কিন্তু একটা দুর্বল দিক না? তারপরে হচ্ছে শাস্তি ও পরিশ্রম। কি করা হতো, যে সেখানে কিন্তু
শাস্তিরও ব্যবস্থা ছিল, পরিশ্রমেরও ব্যবস্থা ছিল। দরিদ্রদের ভরণ পোষণের পাশাপাশি দরিদ্রগারে কঠোর পরিশ্রম করতে হতো। কি করতো? তাদের যে খাইতে পড়তে দিত সেখানে কিন্তু তাদের কঠোর পরিশ্রমও করাইতো। এবং পরিশ্রমে কোনো অনীহা দেখা দিলে শাস্তি ভোগ করতে হতো। কারণ মানুষের শরীর সবসময় ভালো থাকে না, ভালো লাগে না। যদি সে কাজ করতে অপারগতা স্বীকার করত তখন বিভিন্ন ধরনের শাস্তির বিধান ছিল। এমনকি শাস্তি হিসেবে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করা হতো। আগে বললাম যে কয়েদিদের মতো আচরণ করতে, এবার সত্যি সত্যি কয়েদি বানায় জেলখানায় পাঠিয়ে দিত। এবার কি যে কয়েদি জানো না, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি মিস। হ্যাঁ, তাহলে কি করতো যে তখন সত্যি সত্যি তাদেরকে কয়েদি বানানোর জন্য জেলখানায় পাঠিয়ে দিত। তারপরে হচ্ছে আইনের সংস্কার। আইনের সংস্কার হচ্ছে 1601 সালে দরিদ্র আইনের নানা ত্রুটি বিচ্যুতি বিদ্যমান ছিল বিধায় পরবর্তীতে আইনটি সংস্কার অপরিহার্য হয়ে পড়ে। কারণ এতগুলো যদি দুর্বল দিক থাকে অবশ্যই সেই আইনটার সংস্কার করা দরকার, তাই না? যে আইনটা যদি সঠিকভাবে পালন করা না হয়, সবার জন্য যদি আইনটা যথাযথভাবে পালন করতে না পারে তখন কিন্তু সেটা সংস্কারের প্রয়োজন হয়। ফলে 1834 সালে এই আইনের সংস্কার করা হয়। এই 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনকে আবার 1834 সালে যে সংস্কার করা হয়। এই 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন কততম প্রয়াস? কততম প্রয়াস? এর আগে কতগুলো আইন প্রণয়ন করা হয়েছিল? কেউ একজন বলো যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ক্লাস করছো। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন কততম প্রয়াস? কথা বলো। 43তম প্রয়াস। এর আগে 42টা আইন ছিল, সেই আইনটাকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে কিন্তু এই যে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটা প্রণয়ন করা হয়। তার আগে কত কত সালে ছিল মনে আছে? 1597 সালে, এবং তার আগে ছিল 1349 সালে। 1349 সালের পরে আবার হচ্ছে 1597 সাল পর্যন্ত 42টি আইন ছিল। আর 1601 সালে এসে 43তম প্রয়াস। এইটাকে আবার সংশোধন বা সংস্কার করার পরে কত সালের আইন আসবে? 1834 সালের সংস্কার আইন, দরিদ্র আইনের সংস্কার করা হবে। এবার আমরা যাব 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব। কি কি গুরুত্ব রয়েছে, কতটুকু গুরুত্ব, সেগুলো আমরা এখন জানবো। ইংল্যান্ডের ইতিহাসে 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব অপরিসীম। প্রাক শিল্প যুগে ইংল্যান্ডে দারিদ্র দূরীকরণ, ভিক্ষাবৃত্তি রোধ, ভবঘুরে প্রতিকার। কারণ এই 1601 সালের দরিদ্র আইনের আগে আরো 42টা আইন প্রণয়ন করা হয়েছিল। সেই প্রত্যেকটা আইনকে সংশোধন করে, সংরক্ষণ করে, সংস্কার করে 1601 সালে দরিদ্র আইন প্রণয়ন করা হয়। এজন্য এই দরিদ্র আইনের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রাক শিল্প যুগে যখন ইংল্যান্ডে দারিদ্র দূরীকরণ, ভিক্ষাবৃত্তি রোধ, ভবঘুরেদের প্রতিকার, দুস্থ বা অসহায়দের সেবা প্রদান, এই ব্যাপারে প্রথম সরকারিভাবে আইন প্রণয়ন করা হয় 1601 সালে। এটাই কিন্তু প্রথম 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইন। তাহলে কি কি গুরুত্ব রয়েছে এগুলো আমরা এখন জানি। সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা, এর মাধ্যমে কিন্তু সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে দরিদ্রদের জন্য সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। ফলে সামাজিক সমস্যা হিসেবে স্বীকৃত ভিক্ষাবৃত্তি রোধ করা সম্ভব হয়। দরিদ্রদের পুনর্বাসন ফলে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয়। অলস এবং
অকর্মণ্য যারা রয়েছে শ্রেণী সংখ্যা হ্রাস করা। অনেকে দেখবা যে অকর্ম এবং অলস, কাজ করতে চায় না। অনেক পরিবারে দেখবা কিছু মানুষ আছে, কিংবা এই যে রাস্তাঘাটে ভিক্ষা করে, দেখো না অনেকে কিন্তু শারীরিকভাবে অনেক সুস্থ সমর্থ, দেখলে মনে হয় অনেক স্বাস্থ্যবান, অথচ ভিক্ষা করে। কারণ তারা হচ্ছে অকর্ম বা অলস শ্রেণীর। এই সংখ্যা হ্রাস করে। এই সংখ্যা হ্রাস করার জন্যই কিন্তু 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়ন করা হয়। অক্ষম অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস, সক্ষম অক্ষম দরিদ্র সংশোধনাগারে এবং নির্ভরশীল শিশু মনিবের বাসস্থানে কাজ করা বাধ্যতামূলক করা হয়। যে এই মনিব যারা কিনে নিয়ে যায় বা বিভিন্নভাবে বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে নিয়ে যায় এবং তাদের কাজ করার ব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে, আমরা 2-1 মিনিট দেরি করি, হ্যাঁ, আজান দিচ্ছে তো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? যে স্থানীয়ভাবে সেবা প্রদান করা, স্থানীয় পর্যায়ে, এটা হচ্ছে আইনে প্যারিস এলাকা ভিত্তিক দরিদ্রদের সেবা প্রদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। এর মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ প্যারিস এলাকা জনগণের সহায়তায় দরিদ্রদের সাহায্য প্রদানের নীতি গ্রহণ করা হয়। তারপরে হচ্ছে সমাজকর্ম পদ্ধতির বিকাশ। সমাজকর্ম পদ্ধতির তখন আস্তে আস্তে কিন্তু এটা বাড়তে শুরু করে, বিকাশ লাভ করতে শুরু করে, ডেভেলপমেন্ট হতে থাকে সমাজকর্ম পদ্ধতিটা। সমাজকর্মকে পেশাগত মর্যাদায় উন্নতিকরণে 1601 সালে দরিদ্র আইনের ভূমিকা অপরিসীম। 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে কিন্তু সমাজকর্ম পদ্ধতিটার বিকাশ কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেটা চিন্তা ভাবনা করা শুরু করে। এই আইন আমেরিকা সহ অন্যান্য দেশে জনপ্রিয়তা অর্জন করে। প্রথমে ইংল্যান্ডে শুরু করে, ইংল্যান্ড থেকে আমেরিকায় যে দেখলো যে এটা তো অনেক ভালো একটা পন্থা অবলম্বন করছে, তখন কিন্তু এই কার্যক্রমটা আমেরিকা গ্রহণ করা শুরু করে এবং দেখে যে অন্যান্য দেশেও জনপ্রিয়তা অর্জন করতে থাকে। কালক্রমে এই সেবা সরকারি স্বীকৃতির মাধ্যমে পেশাগত সমাজকর্মের মর্যাদায় উন্নতি করতে সহায়তা করে। ইংল্যান্ডে চালু হলেও দেখলো যখন এটার সুফল সবাই পাইতে শুরু করলো, তখন এটা দেখলো যে আমেরিকা সহ অন্যান্য দেশে এটা জনপ্রিয়তা বৃদ্ধি করা শুরু করলো। তারপর হচ্ছে দরিদ্রতা থেকে মুক্তি। এই আইন প্রণয়নের ফলে দরিদ্রতার অভিশাপ থেকে মানুষ মুক্তি পায়। দরিদ্রদেরকে ত্রাণ সহায়তা, পুনর্বাসনের ফলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। যখন একজন মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী থাকে, তখন কিন্তু তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এই ব্যবস্থায় দরিদ্র ও অসহায় ব্যক্তিরা তাদের সচ্ছল আত্মীয় স্বজনদের সহায়তা লাভ করে। যেসব আত্মীয় স্বজন সচ্ছল আছে তাদের এই সহায়তা বা তাদের সাহায্য সহযোগিতা পাওয়া শুরু করে। তারপরে হচ্ছে সুষ্ঠু পরিচালনা। সুষ্ঠু ও দক্ষ পরিচালনার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা হয়। এই আইনটা বাস্তবায়ন করার জন্য কি দরকার? যে দক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্যারিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওভারসিয়ার নিয়োগ করা হয়। কার নেতৃত্বে? ম্যাজিস্ট্রেটের।
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্যারিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওভারসিয়ার্স নিয়োগ করা হয়। যে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হয় তার নাম হচ্ছে ওভারসিয়ার। ওভারসিয়ার নিয়োগ করা হয়। ওভারসিয়ার কর্তৃক দরিদ্রদাগারের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। এভাবে দরিদ্র আইনটি সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালিত হয়। সুষ্ঠু পরিচালনা পরিষদ যদি থাকে তাহলে সেই আইনটা কিন্তু সুষ্ঠুভাবে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব, কার্যকারী করা সম্ভব এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালিত হতে থাকে। তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ দরিদ্র আইন। এই যে দরিদ্র আইন রয়েছে সেটাকে পূর্ণাঙ্গ আইন হিসেবে করা। এর আগেও 42তম আইন করা হয়েছিল, সেটা সুষ্ঠু সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে 1601 সালে 43তম প্রয়াস হিসেবে এই আইনটা প্রণয়ন করা হয়। সেটার পূর্ণাঙ্গ দরিদ্র আইন 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়নের পূর্বে ইংল্যান্ডে কিন্তু 42টি আইন প্রণীত হয়, কিন্তু কোনো আইনই কিন্তু পূর্ণাঙ্গ ছিল না। এই 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা আইন এবং এটা দরিদ্রদের কল্যাণে, ফলে দরিদ্রদের সকল দিককে আইনের গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখো না, আমরা কিছুক্ষণ আগে দুর্বল দিক জানলাম, সবল দিক মানে ইতিবাচক দিক, ভালো দিক, পাশাপাশি প্রত্যেকটা দিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজ কল্যাণে সরকারের ভূমিকা। এই যে সমাজ কল্যাণ এতদিন কি করছে যে ব্যক্তি উদ্যোগে করা হচ্ছিল, সেইটা এখন সমাজ কল্যাণের এই কার্যক্রমগুলো সরকারের কতটা ভূমিকা পালন করছে এই 1601 সালের দরিদ্র আইনের মাধ্যমে। দরিদ্রদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের হস্তক্ষেপের সূচনা হয় এই আইনের মাধ্যমে। এই 1601 সালের দরিদ্র আইনের মাধ্যমে কিন্তু সরকার সাহায্য সহযোগিতা বা হস্তক্ষেপ করা শুরু করলো। সরকারিভাবে প্রথম দরিদ্রদের কল্যাণ কার্যক্রম শুরু হয়। দরিদ্রদের সরকারি সুযোগ সুবিধা পাওয়া আরম্ভ করে। যে 1601 সালের দরিদ্র আইনের মাধ্যমে মানুষের, জনগণের ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারও এই উদ্যোগটা নেওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া শুরু করলো। তারপরে হচ্ছে সামাজিক দায়িত্ববোধ। আমরা সমাজে বসবাস করি, আমাদের প্রত্যেকের কিন্তু সমাজের প্রতি কিছু না কিছু দায়িত্ববোধ রয়েছে। যেরকম আমরা অধিকার ভোগ করি, পাশাপাশি আমাদের কিন্তু কিছু দায়িত্ববোধ রয়েছে। এই আইন প্রণয়নের ফলে মানুষের দায়িত্ববোধ জাগ্রত হলো। তার মানে কি, তাদের বিভিন্ন ধরনের কর দেওয়ার ব্যবস্থা করলো, যে তাদের এই কর সরকার এখান থেকে যারা লিস্টেড দরিদ্র, অক্ষম বা সক্ষম দরিদ্র, নির্ভরশীল যে বালক বালিকা রয়েছে তাদের আরো সাহায্যটাকে সম্প্রসারিত করার জন্য সবাইকে দায়িত্ববোধ জাগ্রত করা হয় এবং সামাজিক চেতনা জাগ্রত হওয়ার ফলে মানুষ অন্যের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালনে তৎপর হওয়া শুরু করলো। তাই এই আইনের গুরুত্ব কিন্তু অত্যাধিক। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বটা খুবই গুরুত্ব বহন করে বা অত্যাধিক। তারপরে হচ্ছে সম্পদের সৎ ব্যবহার। এই আইনে দরিদ্রদের সহায়তায় দায়িত্ব প্রদান করা হয় ওভারসিয়ারের উপর। ওভারসিয়ার কর্তৃক প্যারিসের স্থানীয় সম্পদের মাধ্যমে দরিদ্রদের আর্থসামাজিক সমস্যার সমাধান করে। তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে সেই যে আর্থিক সাহায্য, এটা ওভারসিয়াররা প্যারিসের স্থানীয় যে সম্পদ বা নাগরিক রয়েছে তাদের কাছ থেকে নিয়ে তাদের যে আর্থসামাজিক সমস্যা রয়েছে সেটার সমাধান করে থাকে। তারপরে হচ্ছে অপরাধের পরিমাণ হ্রাস করা। যখন একজন মানুষ তার মৌলমানবিক চাহিদা পেয়ে থাকে তখন কিন্তু অপরাধ প্রবণতা অনেকটা কমে আসে। তুমি তোমার প্রাপ্য অধিকার এবং চাহিদা যেটা দরকার সেটা যদি তুমি পেয়ে যাও, বা যাদের এগুলো পায় তারা কিন্তু আর অপরাধের সাথে জড়ায় না, তখন কি হলো, অপরাধের পরিমাণ হ্রাস পাওয়া শুরু করে। 1601 সালের দরিদ্র আইনের মাধ্যমে মানুষের অলসতা, অকর্মণ্য, তারপরে বেকারত্ব প্রভৃতি দূর করার জন্য কাজ করতে বাধ্য হয়। যারা
সক্ষম তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, যারা অক্ষম তাদের পুনর্বাসন করে, যে যেভাবে কাজ করতে পারে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার ফলে কি হয়, মানুষ কিন্তু এই যে বেকারত্ব কিন্তু এক ধরনের অপরাধ, আবার এই যে ভিক্ষাবৃত্তি করা এটাও তো অপরাধ, অলস অকর্মণ্য এই সব লোকগুলোর কাজের আওতায় নিয়ে আসা শুরু করলো, এবং সক্ষম অক্ষম শ্রেণীর কাজ করার ফলে সমাজে অপরাধের পরিমাণ হ্রাস পায়। তারপরে হচ্ছে আইনের দৃষ্টান্ত, অন্যান্য দেশের অনুসরণ। এই যে আইনের দৃষ্টান্ত শুরু করা, যেটা অন্যান্য দেশ এটা দেখে অনুসরণ করতে পারে। পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আইনের আদর্শ দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করা হয়। এই সময় আমেরিকা দরিদ্রতম দেশ ছিল। আমেরিকা কি ছিল? দরিদ্রতম দেশ। এই দেশে দরিদ্রদের সাহায্য করার জন্য তখন এই আইন চালু করা হলো, কারণ যেহেতু আমেরিকা দরিদ্র দেশ, ও দেশে তো তাহলে ম্যাক্সিমাম মানুষই দরিদ্র, তখন এই আইন চালু করা শুরু করলো যাদের সামর্থ্য আছে। তখন এই আইনের দৃষ্টান্ত অন্যান্য দেশ অনুসরণ করতে পারলো, যে এই সুফলগুলো পাচ্ছে প্যারিসে, লন্ডনে। সর্বশেষ আমরা বলতে পারি যে 1601 সালে দরিদ্র আইন ইংল্যান্ডের দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক সমাজকর্মের পথ প্রদর্শক হিসেবে আইনের গুরুত্ব অত্যাধিক। এই যে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ড আমেরিকা সরকারি সাহায্য ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন ও বৈপ্লবিক এক ধরনের পরিবর্তন আনা শুরু করলো। ঠিক আছে, এই পর্যন্ত এই যে তোমাদের দুইটা বিষয় আমি পড়ালাম, এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে যে বোঝো নাই কোনো একটা পয়েন্ট, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। এবার সবাই তোমাদের এন্ড থেকে আনমিউট করে দাও, আনমিউট করে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সবাই আনমিউট করো, আর আমি নাম কলও করে ফেলি। রোল নাম্বার 1 আসো, প্রেজেন্ট বলো। আমরা তো ক্লাসরুমে আছি, হোক না সেটা ভার্চুয়াল, তাই না? যে যেখানেই থাকি আমরা তো একসাথেই আছি, জয়েন করে ফেলছি। এজন্য রোল নাম্বার 2 কণিকা আক্তার নাই, আকলিমা আক্তার রোল 3, ইফাত জাহান দিবা রোল 4। তোমরা তো সবাই রোল জানো। তারপরে হচ্ছে ফারজানা বেগম, ফাতেহা আক্তার রোল নাম্বার 6। ফাতেহা আসো? ম্যাম আমার তো 9। তোমার তো 9, আমি তো এখনো 9 আসি নাই। ফাতেহা আক্তার 6 আসো? ম্যাম ফাতিহা আক্তার আমার নাম। ফাতেহা আক্তার রোল নাম্বার 6 আসো? ম্যাম ফাতিহা আক্তার আমার নাম, আমার রুল হচ্ছে 9, আপনি 6। তোমাদের আমরা যে ভর্তি যে খাতাটা আছে ওখান থেকেই নিয়েছি, ঠিক আছে? তারপরে মুসলিমা আক্তার 7, রায়হানা প্রেজেন্ট মিস রায়হানা মুনতারিন মুনিয়া আমার হচ্ছে রোল 8, ম্যাম আমার রোল হচ্ছে মারিয়া 7, বিনতে আমার রোল মনির, 7। আর 10 হচ্ছে জান্নাতুল ফেরদৌস, 11 মিফতাহুল জান্নাত পৃথা, 12 নূরজাহান বিনতে সালাম। জি ম্যাম। 11 আসো, হ্যাঁ দিয়েছি। 12 আসো তাহমিনা আক্তার সারা। 12 তারপরে হচ্ছে নূরজাহান বিনতে সালাম, জিনাত ফাতেমা ত্রিজা। Yes, miss. ম্যাম আমার রোল 4। তোমার রোল ম্যাম আমার রোল 7, আমার রোল 8 না। তোমার রোল 7 মুসলিমা আক্তার। না না, আমার রোল রাইহানা মুমতাজ মুনিয়া, আমার রোল 7। তোমার রোল তো 8 বাবা।
আমার মিস আমি মাত্র বেতন বই চেক করলাম 7